আসসালামু আলাইকুম। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমান বিধ্বস্তের মাধ্যমে আরেকবার মাটিতে আছড়ে পড়ল ভারতীয় মিথ্যা দম্ভ। নস্যাৎ হয়ে গেল তেজস যুদ্ধবিমান রপ্তানির সমস্ত সম্ভাবনা। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে পূর্ণ আত্মসমর্পণ ভারতের। শুল্ক কমানোর শর্ত হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের জন্য খুলে দিয়েছে বিশাল এলপি গ্যাস ও কৃষি বাজার। রাশিয়া থেকে বন্ধ করতে যাচ্ছে জ্বালানি তেল আমদানি। গাজায় অপরাধী ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েল গঠন করেছে হামাস বিরোধী রাজাকার বাহিনী। চলতি বছরই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান ডোনাল্ড ট্রাম্প, প্রচণ্ড চাপে জেলেনস্কি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দুর্ভাগ্য বেশ ভালোভাবেই পিছু নিয়েছে ভারতের। চলতি বছর দেশটি অবসরে পাঠিয়েছে তাদের উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান নামে পরিচিত MiG-21, কিন্তু তারপরেও দেশটির পাইলটদের রক্ষা নেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর কবল থেকে। এবার বিদেশের মাটিতে আন্তর্জাতিক একটি এয়ার শোয়ের মতো আয়োজনে ভারতের নিজস্ব তৈরি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করলেন ভারতের পাইলট। আর এই ঘটনায় গোটা বিশ্বের সামনে আবারও প্রকাশ হয়ে পড়ল দেশটির বিমান বাহিনীর চরম দুরবস্থার চিত্র। শুক্রবার দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় আর্মির মিথ্যা দম্ভ যেন তেজস যুদ্ধ বিমানের মতোই আরেকবার প্রচণ্ড বেগে আছড়ে পড়ল মাটিতে। আন্তর্জাতিক এই ধরনের এয়ার শোতে এই ধরনের যুদ্ধ বিমান দুর্ঘটনার ঘটনা বিরল হলেও সেটাই ঘটল ভারতের ক্ষেত্রে। দুবাই এয়ার শোতে তেজসের মনোমুগ্ধকর প্রদর্শনীর মাধ্যমে ভারত চেয়েছিল আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে। ভারত অনেক বড় আশা নিয়ে অংশ নিয়েছিল দুবাই এয়ার শোতে। ভারতের লক্ষ্য ছিল তেজস বিমান রপ্তানির বড় ধরনের ভূমিকা পালন করবে দুবাই এয়ার শোতে। তারা বিভিন্ন দেশের কাছ থেকে এই বিমান কেনার অর্ডার পাবে, আর এর মাধ্যমে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করবে ভারত। কিন্তু সব আশা মাটিতে মিশে গেল শুক্রবার তেজস বিধ্বস্তের ঘটনায়। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কঙ্গো, নাইজেরিয়া, মালয়েশিয়া, মিশর, বতসোয়ানা, ব্রাজিলের মতো দেশ তেজস যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল এখন পর্যন্ত। কিন্তু শুক্রবারের এই দুর্ঘটনার পর তাদের কাছে ভারত আর এই বিমান বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এভিয়েশন বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনার পর আর কোনো দেশেরই এই বিমান কেনার অর্ডার দেওয়ার প্রশ্নই আসে না। ফলে আপাতত বন্ধ হয়ে গেল ভারতের এই যুদ্ধ বিমান রপ্তানির সুযোগ। মাফিয়া শাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশের কাছেও ভারত জোর করে এই যুদ্ধ বিমান গছিয়ে দেবার উদ্যোগ নিয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। সাধারণত এই ধরনের আন্তর্জাতিক মানের এয়ার শোতে কোনো দেশ তাদের তৈরি সবচেয়ে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন করে থাকে, আর এই ধরনের এয়ার শোতে অংশ নেয় দেশটির সবচেয়ে দক্ষ পাইলটরা। কিন্তু ভারতের তৈরি সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান আর সবচেয়ে দক্ষ পাইলটদের যেই দশা বিশ্ববাসীর সামনে প্রকাশ হয়ে পড়ল, তাতে দেশটি এখন বড় ধরনের ইমেজ সংকটের মুখোমুখি। 2024 সালেও বিধ্বস্ত হয়েছে একটি তেজস ফাইটার জেট। মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের কাছে দেশটির বিমান বাহিনীর প্রচণ্ড মার খাবার পর এই ধরনের ঘটনার প্রভাব কাটিয়ে ওঠা ভারতের জন্য কঠিন হবে। পাকিস্তানের কাছে প্রচণ্ড মার খাবার পরেও মোদী সরকার আর তার গদি মিডিয়া এই যুদ্ধ নিয়ে অনবরত মিথ্যাচার আর ভারতীয় আর্মি নিয়ে মিথ্যা দম্ভ অহংকার প্রচার করে আসছিল। এবার তার মুখে আরেকবার চুনকালি মেখে দিল দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান দুর্ঘটনা। তেজস যুদ্ধ বিমান তৈরি করেছে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটিকে তারা 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট হিসেবে দাবি করে। তবে এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ছিল এবং সেটাই প্রমাণিত হলো দুবাই এয়ার শোতে। তেজস ভারতের তৈরি প্রথম কোনো শক্তিশালী যুদ্ধ বিমান। এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রের তৈরি। 2015 সালে এই বিমান প্রথম সার্ভিসে যুক্ত হয়। ভারত এখন পর্যন্ত 38টি তেজস ফাইটার জেট নির্মাণ করেছে। ভারতের লক্ষ্য 220টি এই বিমান সংগ্রহ করা তাদের বিমান বাহিনীর জন্য। চলতি বছর তারা 141টি যুদ্ধ বিমান তৈরির অর্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অর্ডার দিয়েছে 100টি জেনারেল ইলেকট্রনিক তৈরি ইঞ্জিন কেনার। কিন্তু এসবই এখন প্রশ্নের মুখে পড়ল।
ভারতের ওপর থেকে শুল্ক 25% কমাতে পারে যুক্তরাষ্ট্র। আর এই সুবিধা পেতে ভারতের মোদী সরকার সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে যুক্তরাষ্ট্রের কাছে। ভারত তার এলপি গ্যাসের বিশাল বাজার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। একইভাবে ভারতের কৃষি বাজারও খুলে দেওয়া হবে ট্রাম্পের শর্ত অনুসারে। এছাড়া ভারত রাশিয়া থেকে কমিয়ে আনবে জ্বালানি তেল আমদানি। ভারত হল বিশ্বের দ্বিতীয় বড় এলপি গ্যাসের বাজার। চলতি সপ্তাহে ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভারতের এলপি গ্যাসের বাজারের দরজা খুলে দেওয়া হল যুক্তরাষ্ট্রের জন্য। ভারত তার সমস্ত এলপি গ্যাস আমদানি করে আরব দেশগুলো থেকে এবং দূরত্বের কারণে এর দাম অনেক কম পড়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, 2025 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থ বছরে ভারত আরব দেশগুলো থেকে $14 বিলিয়ন ব্যয়ে 2,10,00,000 টন এলপিজি আমদানি করে। এই আমদানিতে যুক্তরাষ্ট্রের অবদান ছিল মাত্র 0.5%। কিন্তু মোদী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যেই চুক্তি করেছে তাতে এক লাফে যুক্তরাষ্ট্র থেকে এলপি গ্যাস আমদানি 10% বৃদ্ধি করা হয়েছে। বহরে প্রায় 25 লাখ টন যুক্তরাষ্ট্র থেকে এলপি গ্যাস আমদানি করবে ভারত। এর ফলে বাড়তে যাচ্ছে রান্নাঘরের গ্যাস বা এলপি গ্যাসের মূল্য। শুল্কযুদ্ধে মোদীর শোচনীয় পরাজয়ের ফলে এবার তুলা ও ভুট্টার পর শোচনীয় পরিণতি বরণ করতে যাচ্ছে দেশটির বিশাল কৃষি ও ডেইরি ফার্ম। শুল্ক কমানো নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে দিল্লি ওয়াশিংটন। সর্বশেষ খবর অনুযায়ী ট্রাম্প ভারতের ওপর থেকে শুল্ক 50% কমিয়ে 25% করতে পারেন। কিন্তু এই খবরটিও আনন্দের সাথে প্রচার করতে পারছে না মোদী সরকার, কারণ এর বিনিময়ে ভারতের বাজার উন্মুক্ত করে দিতে হবে যুক্তরাষ্ট্রের জন্য। আর এটা হতে পারে ভারতের অর্থনীতির জন্য আরেক বড় ধাক্কা। মোদী গত অগাস্টে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেছিলেন, তিনি তার দেশের কৃষকদের স্বার্থে বিদেশ থেকে কৃষি পণ্য আমদানি করবেন না কোনো অবস্থাতেই। কিন্তু যুক্তরাষ্ট্রের জোর দাবি ছিল তাদের দেশ থেকে ডেইরি পণ্য সহ কৃষি পণ্য কিনতে হবে ভারতকে। ভারত বিশ্বের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী দেশ, কিন্তু শুল্ক কমানোর শর্ত হিসেবে মোদী এবার খুলে দিতে বাধ্য হতে পারেন তাদের দেশের বাজার যুক্তরাষ্ট্রের জন্য। আর এতে বড় আঘাত আসতে যাচ্ছে দেশটির সার্বিক কৃষি খাতে। ভারতের বিশ্লেষকদের মতে 25% শুল্ক কমানোর বিনিময়ে ভারতকে যুক্তরাষ্ট্রকে যেসব ছাড় দিচ্ছে তাতে লাভের তুলনায় ক্ষতি বেশি হবে ভারতের। মোদী আর তার গদি মিডিয়া প্রচার করবে, আমরা শুল্ক 25% কমাতে পেরেছি, কিন্তু বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কি দিয়েছে সেটা তারা বলবে না জনগণকে। জনগণ ঠিকই তলে তলে এর মূল্য পরিশোধ করবে এবং জানতে বাকি থাকবে না আসল ঘটনা। শুক্রবার বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করেছে ভারতের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে এই সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। রিলায়েন্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। 20 নভেম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 ডিসেম্বর থেকে তারা আর রাশিয়া থেকে জ্বালানি আমদানি করবে না। রিলায়েন্স রাশিয়া থেকে সস্তা দামে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে সেটা রিফাইন করে উচ্চ দামে বিক্রি করত ইউরোপের বাজারে। এ নিয়ে ভারতের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন একে ভারতের জালিয়াতি আর চালাকি হিসেবে আখ্যায়িত করে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভারতীয় রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানও ইতিমধ্যে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়েছে। ইসরায়েল আর্মির সরাসরি তত্ত্বাবধানে গাজায় জন্ম নিয়েছে ইসরায়েলপন্থী একটি রাজাকার বাহিনী। ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েল গঠন করেছে এই মিলিশিয়া বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ইসরায়েল গঠিত এই মিলিশিয়া বাহিনী দাবি জানিয়েছে, ভবিষ্যতে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। গাজার বিভিন্ন অপরাধী ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েল গঠন করেছে একটি মিলিশিয়া বাহিনী। তাদের উন্নত অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল, দিচ্ছে বিপুল অর্থ। বিবিসির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিয়ে এই মিলিশিয়া বাহিনী গঠনের কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারা প্রকাশ্যে অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। ইতিমধ্যে হামাস যোদ্ধাদের সাথে তাদের কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ্য রাজপথে এসব ইসরায়েলিপন্থী যোদ্ধারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামাস কয়েকজন ইসরায়েলপন্থী যোদ্ধাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সম্প্রতি।
চলতি বছরে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধবিরতির পর ট্রাম্পের এখন মনোযোগ ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে। শুক্রবার সরকারি সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করে সিএনএন। চলতি সপ্তাহে ফাঁস হয়েছে ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব। এই প্রস্তাবে মূলত মেনে নেওয়া হয়েছে রাশিয়ার সব চাওয়া। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার দখলে থাকা সব এলাকা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। ইউক্রেন সেনাবাহিনীর সদস্য সংখ্যা ভবিষ্যতে ৬ লাখের বেশি হতে পারবে না। যদিও এই প্রস্তাব রাশিয়ার পক্ষে, কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাবের পক্ষ বা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া না জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক বিশ্লেষণে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ফ্রন্টলাইনে বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে ইউক্রেন আর্মি। একের পর এক পতন ঘটছে গুরুত্বপূর্ণ সব এলাকা। ইউরোপের বিভিন্ন দেশের তালে নেচে জেলেনস্কি শেষ পর্যন্ত গোটা ইউক্রেনেরই দখল হারাতে পারেন। তার চাইতে ভালো রাশিয়ার সাথে একটি চুক্তি করে ইউক্রেন নামক একটি রাষ্ট্র যদি টিকিয়ে রাখা যায়। বিশ্লেষকদের মতে, ইউক্রেন নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। কারণ ট্রাম্প প্রশাসন চাচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে, আর ইউরোপের অনেক দেশ চাচ্ছে ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যেতে। যদিও এই প্রক্সি যুদ্ধ শুরু করেছিল বাইডেন প্রশাসন, এবং শেষ পর্যন্ত ইউরোপ এই যুদ্ধকে তাদের নিজেদের যুদ্ধে পরিণত করেছে, এবং এখন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে টিকিয়ে রাখতে চায় এই যুদ্ধ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।